আসসালামু আলাইকুম। প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনাদের জন্য আমাদের ধারাবাহিক আয়োজন ভাইবা প্রস্তুতি। আপনারা ইতিমধ্যে জানেন যে মে মাসের প্রথম দিক থেকেই আপনাদের ভাইবা শুরু হতে পারে এবং আপনাদের ভাইবাতে এআই ব্যবহার হতে পারে, এমনটাই মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় জানিয়েছেন। কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই যে পুরো ভাইবাটিকে এআই এর মাধ্যমে হবে, না ভাইবার অংশবিশেষ এআই এর মাধ্যমে হবে, নাকি আপনাদের মূল্যায়নের ক্ষেত্রে এআইকে ব্যবহার করা হবে। তো এই বিষয়টা এখন পর্যন্ত প্রস্তাবনার পর্যায়ে আছে এবং অধিকতর পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে। বুয়েট এবং AIUB এই দুইটি প্রতিষ্ঠান, স্বনামধন্য দুইটি প্রতিষ্ঠান, এই ভাইবার ডেমো নিয়ে কাজ করছে। ডেমো প্রদর্শিত হওয়ার পর তারপর চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা শুরু করব কিছু ভালো লাগা নিয়ে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমাদের কথা ছিল যে প্রতিষ্ঠান প্রধান পদে ভাইবা নিয়ে যে 10টি সিচুয়েশনাল প্রশ্ন আপনাদেরকে করতে পারে। তো এই 10টি সিচুয়েশনাল প্রশ্নে আপনাদেরকে 2টি এক্সট্রা প্রশ্ন আমি দিয়ে দিয়েছি এবং এর সাথে যদি সময়টা কভার করা যায় আমি আরও 5টি প্রশ্ন আপনাদেরকে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অনুরোধ করব যে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন আমরা চলে যাই আমাদের আলোচনায়। আমরা এইখানে স্টার ফরম্যাটটি ব্যবহার করব। আপনাদের মনে রাখতে হবে আপনারা কিন্তু প্রতিষ্ঠান প্রধান পদে ভাইবা দিতে যাচ্ছেন। কোনো টেনশন নেই, কোনো প্যারা নেই। আপনারা বিশ্বাস রাখতে পারেন সর্বশক্তিমান রাব্বুল আলামিনের ইচ্ছা এবং সর্বশক্তিমান রাব্বুল আলামিন যদি আপনাদের রিজিক লিখে থাকেন, ইচ অ্যান্ড এভরি আপনাদের প্রত্যেকেরই চাকরি হবে। ভাইবায় যিনি পাশ করবেন তারই চাকরি হবে। কারণ একটা সহজ হিসাব, যেটা 11,000 পদের বিপরীতে পাশ করেছেন 14,000। তো সুতরাং আশা করছি যে ইচ অ্যান্ড এভরি প্রত্যেকেরই চাকরি হবে। তো চলুন আমরা স্টার যেই মেথডটি, সেই মেথডটি আমরা গতকালকে ব্যাখ্যা করেছি। সিচুয়েশন, পরিস্থিতি বর্ণনা করতে হবে আপনাকে। আপনাকে আপনার টাস্কটা বর্ণনা করতে হবে এবং আপনি কি অ্যাকশন নিয়েছেন সেই অ্যাকশনটাকে বর্ণনা করতে হবে এবং আলটিমেটলি রেজাল্ট কী হবে সেটা। এবং আমি আরেকটা পরামর্শ আপনাদেরকে দেবো, ভাইবা বোর্ড সবসময় আপনাদের কাছ থেকে পজিটিভ কিছু শুনতে চায়। তো সুতরাং আপনারা পজিটিভ, প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিস কি সেই বিষয়টা ভিন্ন। আমরা এটা খুব ভালো করেই জানি। আপনারা যারা বিএড এমএড বা আদার্স শিক্ষার ডিগ্রিগুলো করেছেন, আপনারা ভালো করেই জানেন বইপত্রে কী আছে আর বাস্তবে কী। এটা নিয়ে আমার যখন এই কোর্সগুলো যখন আমি করেছি তখন আমি সম্মানিত শিক্ষকদেরকে শুধু একটাই প্রশ্ন করতাম। সম্মানিত স্যারেরা হয়তো বা আমার প্রতি বিরক্ত হতেন। আমি তাদেরকে শুধু একটাই প্রশ্ন করতাম যে স্যার, এত যে কথাগুলো বলছেন আপনারা, প্র্যাকটিক্যাল কথাগুলো কেন বলেন না? প্র্যাকটিসিংটা কি আপনারা সেইটা বলুন। হয় আপনারা যে কথাগুলো বলছেন সেই কথাগুলোকে প্র্যাকটিসিং চালু করুন, অথবা প্র্যাকটিসিং যে বিষয়গুলো হচ্ছে সেই বিষয়গুলোকে আপনারা শিক্ষাক্রমে নিয়ে আসুন। কিন্তু প্রতিবারেই আমাকে হতাশ হতে হয়েছে এবং শিক্ষকদের বিরক্ত হতে হয়েছে। তো যাই হোক, আমরা প্রথম প্রশ্নটি নেব, শিক্ষক অনুপস্থিত এবং অনিয়ম। সিচুয়েশন হচ্ছে দীর্ঘদিন ধরে কয়েকজন শিক্ষক অনিয়মিত স্কুলে আসছিলেন, ফলে ক্লাস রুটিন নষ্ট হচ্ছিল বা ধারাবাহিকতা নষ্ট হচ্ছিল, একাডেমিক ধারাবাহিকতা এবং অন্যান্য কাজে সমস্যা হচ্ছিল। তাহলে আপনার সিচুয়েশনটা কি? দীর্ঘদিন ধরে কয়েকজন শিক্ষক অনিয়মিত স্কুলে আসছিল, ফলে ক্লাস রুটিন নষ্ট হচ্ছিল। এখন আপনার টাস্ক কি? একাডেমিক ধারাবাহিকতা এবং শিক্ষকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করা। তো আপনি এই ক্ষেত্রে আপনি অ্যাকশনটা কী নেবেন? আমি প্রথমে ডিজিটাল হাজিরা বা রেজিস্টার যাচাই করে অনিয়ম চিহ্নিত করি, সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলে যৌক্তিক কারণ খুঁজি, এরপর উন্নতি না হয় লিখিতভাবে দায়িত্ব স্মরণ করাই এবং বিধি মোতাবেক কারণ দর্শানোর নোটিশ প্রদান করি। এটা আপনি আপনার ভাষার মতো বলবেন। এটা হচ্ছে অফিসিয়াল নিয়ম। আমি আবারও বলি, প্র্যাকটিসিং যাই থাকুক, আপনি অফিসিয়াল কথাবার্তার বাইরে কথা বলতে পারবেন না। এবং এই পুরো বিষয়টি আপনি অনেক কনফিডেন্টের সাথে বলবেন এবং আপনি নেতৃত্বের জায়গা থেকে বলবেন, ডমিনেন্স নিয়ে বলবেন। তারপরে হচ্ছে যে আপনি এখন রেজাল্ট কি? শিক্ষকদের উপস্থিতি দৃশ্যমানভাবে বাড়ে এবং সময় মতো ক্লাস শুরু হওয়ার সংস্কৃতি তৈরি হয়। 2 নম্বর যেই প্রশ্নটি, সেটি হচ্ছে নকল বা প্রশ্ন ফাঁস, গুজব। সত্যিকার অর্থে নকল হতেও পারে, আবার এটি স্রেফ গুজবও হতে পারে। তাহলে সিচুয়েশনটা হচ্ছে
পরীক্ষার সময় কেন্দ্রে নকল বা প্রশ্ন ফাঁস নিয়ে গুজব তৈরি হয়ে অস্থিরতা দেখা দেয়। আপনার টাস্কটা কী হবে? পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং গুজব নিয়ন্ত্রণ করা। অ্যাকশন, আপনি কী অ্যাকশন নেবেন? আমি তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিদর্শন বাড়িয়ে দিই এবং মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইসের উপর কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করি। পরীক্ষা কমিটি জরুরি সভা ডেকে বিধি অনুযায়ী কঠোর তদারকি নিশ্চিত করে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে অবহিত করি। গুজব থিতিয়ে যায় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এটা হতে পারে আপনি পরীক্ষা নিচ্ছেন, যেমন ধরুন ফর এক্সাম্পল আপনার প্রতিষ্ঠানের একটা আভ্যন্তরীণ পরীক্ষা নিচ্ছেন, ওই অবস্থায় এই ধরনের গুজব সৃষ্টি হলো, লোকজন আপনার প্রতিষ্ঠানের সামনে জড়ো হওয়া শুরু করলো, সাংবাদিকরা আপনার প্রতিষ্ঠানের সামনে জড়ো হওয়া শুরু করলো, ঠিক ওই অবস্থায় আপনি কী নেবেন? ভাইবা বোর্ডে আপনাকে যে হুবহু এই প্রশ্নগুলো করবে বিষয়টা এমনটা না, আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করা যে কীভাবে এই ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করা যায়। 3 নম্বর হচ্ছে প্রভাবশালী ব্যক্তির অবৈধ চাপ, একদম কমন। আপনারা যারা প্রধান শিক্ষক হবেন বা প্রতিষ্ঠান প্রধান হবেন, এটা আপনাকে মোকাবেলা করতেই হবে। তো এটা সম্পর্কে কাগজপত্রে যেটা লেখা আছে আপনাকে সেটাই বলতে হবে, বাস্তবতা যাই থাকুক না কেন। তো চলুন, আপনার সিচুয়েশনটা কি? একজন প্রভাবশালী ব্যক্তি নিয়মের বাইরে কোনো শিক্ষার্থীকে ভর্তি বা পাশ করানোর চাপ দিচ্ছিলেন ঘটনা প্রসঙ্গে। ধরে নিলাম আমরা, এই অবস্থায় আপনি কি করবেন? নীতিমালা এবং বিধিমালা অক্ষুণ্ণ রেখে সংঘাত এড়ানো। আপনার টার্গেট থাকবে নীতিমালা এবং বিধিমালা অক্ষুণ্ণ রেখে আপনি এই সংঘাতটাকে এড়াবেন। আমরা মুখে মুখে যত কথাই বলি না কেন যে আইন যারা করেছেন, আপনি যখন এই ধরনের ঝামেলায় পড়বেন তখন ওই আইনের লোকজন আপনাকে বাঁচাতে দ্রুত আসবে না, যতক্ষণ পর্যন্ত মেইন স্ট্রিম বা লোকাল কোনো মিডিয়াতে এটা আলোচিত না হবে। কিন্তু এটা তো আপনার ভাইয়া বোর্ডে বলতে পারবেন না, আপনাকে যেটা বইপত্রে আছে সেটাই বলতে হবে। অ্যাকশন, আমি অত্যন্ত বিনীত কিন্তু দৃঢ়ভাবে তাকে প্রাতিষ্ঠানিক নীতি এবং শারীরিক বিধিমালা বুঝিয়ে বলি। আমি বিষয়টিকে একক সিদ্ধান্তে না রেখে ভর্তি বা মূল্যায়ন কমিটির মাধ্যমে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নিয়ে আসি। এর ফলবর্তীতে রেজাল্ট আমরা কি আশা করছি? নিয়মের লঙ্ঘন হয় না এবং প্রতিষ্ঠানের স্বচ্ছ ভাবমূর্তি বজায় থাকে। পরবর্তী কোশ্চেনটিতে আমরা চলে আসি অনিয়ম ও আর্থিক অনিয়ম এবং ভুয়া ভাউচার। অডিট বা হিসাব নিরীক্ষার সময় কিছু বিলে অতিরিক্ত দাম বা ভুয়া ভাউচারের সন্দেহ দেখা দিল। সরকার, আমার টাস্ক কি প্রতিষ্ঠান প্রধান হিসেবে? সরকারি অর্থের সুরক্ষা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। এখন আপনি অ্যাকশনটা কীভাবে যাবেন? প্রতিটি ভাউচার এবং কোটেশন সরেজমিনে যাচাই করি এবং সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে অডিট সম্পন্ন করি। প্রমাণ পাওয়ায় পেমেন্ট স্থগিত করে অভিযুক্তদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয়। তারপরে আর্থিক অনিয়ম বন্ধ হয় এবং প্রতিষ্ঠানের ব্যয় ব্যবস্থাপনার স্বচ্ছতা ফিরে আসে। শিক্ষার্থী হয়রানি এবং বুলিং কমন সমস্যা, বিশেষ করে আপনারা প্রত্যেকটা জায়গাতে, যেহেতু আমি নিজে একজন শিক্ষক, একদম টপ টু বটম সব জায়গাতে এই হ্যারাসমেন্ট বা বুলিং আছে। একদম প্রাথমিক শ্রেণী থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ বা আমরা যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি ধরি, সেইখানে এই ধরনের প্রবলেমগুলো আছে। তো এটাকে আমরা মোকাবেলা করব কিভাবে, আমরা একটু দেখে আসি। ভুক্তভোগীকে নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা, এটা হচ্ছে আপনার টাস্ক। অ্যাকশন কী নেবেন আপনি? আমি প্রথমেই শিক্ষার্থীকে নিরাপদ পরিবেশে রেখে মানসিকভাবে সাহস দেই। অভিযোগটি অত্যন্ত গোপনীয়তার সাথে লিখিতভাবে গ্রহণ করি এবং শৃঙ্খলা কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করি। শিক্ষার্থী নিরাপদ বোধ করে এবং প্রতিষ্ঠানে একটি সুরক্ষিত শিক্ষার পরিবেশ তৈরি হয়। এর বাইরেও আপনারা সম্মানিত শিক্ষকরা বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন এবং বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। আপনারা আপনাদের সেই অভিজ্ঞতা থেকে ইতিবাচক অভিজ্ঞতার অংশটুকু এর সাথে যোগ করে দিতে পারেন। আমি আবারও বলছি, এগুলো হচ্ছে কেবলমাত্র আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য, অর্থাৎ কিভাবে আপনারা উত্তর করবেন বা কিভাবে ভাইভা বোর্ডকে আপনাদের পক্ষে নেবেন। খারাপ ফলাফল এবং উন্নয়ন পরিকল্পনা, বোর্ড পরীক্ষায় আসনের ফলাফল না হয় অভিভাবক এবং শিক্ষা অফিস উদ্বেগ প্রকাশ করেছে। টাস্ক, দ্রুত একাডেমিক মান উন্নয়ন এবং ফলাফল পুনরুদ্ধার। অ্যাকশনে যাবেন আপনি, এটা শর্ট টার্ম অ্যাকশন এবং লং টার্ম অ্যাকশন, মিডিয়াম টার্ম অ্যাকশন আছে। আমরা এইখানে উদাহরণ হিসেবে একটি মিডিয়াম টার্ম অ্যাকশনের কথা বললাম। প্রথম 90 দিনে আমি বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করি, শিক্ষকদের নিয়ে রেমেডিয়াল ক্লাস, নিয়মিত মডেল টেস্ট এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা মেন্টরিং ক্লাস শুরু করি। রেজাল্ট, ধারাবাহিক মূল্যায়নে শিক্ষার্থীদের স্কোরের উন্নতি ঘটে এবং পরবর্তী ফলাফলে ইতিবাচক পরিবর্তন আসে। আপনাকে খেয়াল রাখতে হবে প্রশ্নের সেন্সটা, অর্থাৎ আমরা যেটাকে টেন্স বা কাল বলি, সেই সেন্সটা আপনাকে পরিষ্কার রাখতে হবে। যে আপনাকে যদি বলা হয় কী করবেন, তখন আপনি বলবেন যে এটা
করেছি আমি। অথবা আপনি আপনার মতো প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারেন যে, স্যার আমার প্রতিষ্ঠানে এরকমটা হয়েছিল গত ২ বছর আগে বা ৩ বছর আগে, আপনার বাস্তব অভিজ্ঞতা থাকলে আমি সেখানে এইটা প্রয়োগ করেছিলাম, ফলে এইটা হয়েছিল। আমরা পরের কোশ্চেন থেকে চলে আসি। এই প্রশ্নটা হচ্ছে ম্যানেজিং কমিটির অযৌক্তিক হস্তক্ষেপ। এটা একদম কমন বিষয় আমাদের। আমরা এটাকে কিভাবে সামলাবো? তো এটাকে সামলানোর জন্য আমরা কমিটি এবং প্রশাসনের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে কাজের স্বাধীনতা রক্ষা করব। আমি বিধি মোতাবেক কমিটি এবং প্রধান শিক্ষকের কার্যাবলীর প্রধান শিক্ষক বলতে প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের কার্যাবলীর নীতিমালা সভায় উপস্থাপন করে প্রতিটি সিদ্ধান্ত লিখিত আকারে রেজুলেশন করে স্বচ্ছতা নিশ্চিত করে যাতে ব্যক্তিকেন্দ্রিক চাপ সৃষ্টি না হয়, কাজের গতি স্বাভাবিক হয় এবং প্রশাসনিক সক্রিয়তা বজায় থাকে। একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে আপনি থাকবেন ম্যানেজমেন্টের মূল জায়গাটাতে। আপনার কাজ হবে আপনার সহকর্মী এবং আপনার অধীনস্থ যারা আছেন তাদের মাধ্যমে কাজকে উঠিয়ে নিয়ে আসা। তো সেইখানে আপনি থাকবেন ডিরেকশনের পর্যায়ে। আপনি কখনোই বলবেন না যে এটা আমি করেছি বা এটা শুধু আমিই করেছি। এটা আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব হচ্ছে অন্যদের কাজগুলোকে সুচারুভাবে সম্পন্ন করা এবং সেখানে দিক নির্দেশনা রাখা এবং সেইখানে পরিদর্শনমূলক ভূমিকা রাখা। তো আপনি ওই জায়গাগুলোতে সবসময় চেষ্টা করবেন উত্তরগুলোর মধ্যে যেন একটি গ্রুপ ওয়ার্ক যেন আসে, একটি টিম ওয়ার্ক যেন হয়। ঝরে পড়া এবং উপস্থিতি হ্রাস, এটা আমাদের জন্য বিশেষ করে যারা একটু গ্রাম অঞ্চলের দিকে যারা আছেন তাদের জন্য বিশাল বড় একটি সমস্যা। এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে। একটি বিশেষ এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছিল। ঝরে পড়া রোধ করে শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে আনা। আমি শিক্ষকদের মাধ্যমে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা করে হোম ভিজিট এবং অভিভাবক সভার আয়োজন করি। আর্থিক সমস্যার কারণে ঝরে পড়লে উপবৃত্তি বা অন্যান্য সহায়তার ব্যবস্থা করি। ড্রপ আউট হার কমে এবং শিক্ষার্থীদের ক্লাসের ফেরার প্রবণতা বৃদ্ধি পায়। আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিনিয়র শিক্ষকদের ব্যক্তিগত দ্বন্দ্ব। দুজন জ্যেষ্ঠ শিক্ষকের মধ্যকার পেশাগত দ্বন্দ্ব শ্রেণীকক্ষের পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলেছিল। তাহলে এটাকে আমরা মোকাবেলা করব কিভাবে? আমাদের টাস্ক হচ্ছে সহকর্মীদের মধ্যে সুসম্পর্ক এবং পেশাদারিত্ব ফিরিয়ে আনা। আমি উভয় শিক্ষকের বক্তব্য আলাদাভাবে শুনে মূল সমস্যা বুঝি, তাদের নিয়ে যৌথ সভার মাধ্যমে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার গুরুত্ব বোঝাই এবং ব্যক্তিগত দ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে পেশাদার আচরণ নিশ্চিত করতে নির্দেশনা দেই। কাজের পরিবেশ স্বাভাবিক হয় এবং শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক উন্নত হয়। তো সবসময়কার জন্য এই যে আমাদের চাকরি বিধি আছে, শৃঙ্খলা বিধি আছে, এমপিও নীতিমালা আছে, আর্থিক নীতিমালা আছে, আমরা উত্তরগুলো যখন করব আমরা চেষ্টা করব সবসময়কার জন্য এই বিধিমালাগুলোর মধ্য থেকে যেন উত্তরগুলো করা যায়। জরুরি দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড, প্রতিষ্ঠানে আকস্মিকভাবে কোনো অগ্নিকাণ্ড বা বড় কোনো দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হওয়া, জানমালের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন রাখা এবং দ্রুত উদ্ধার কাজ সমন্বয় করা। আমি কালক্ষেপণ না করে ইমার্জেন্সি অ্যালার্ম বাজাই এবং প্রশিক্ষণপ্রাপ্ত স্কাউট বা ভলান্টিয়ারদের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেই। দ্রুত ফায়ার সার্ভিস এবং নিকটস্থ জরুরি সেবার সাথে যোগাযোগ নিশ্চিত করি। আপনি দেখেন এই প্রশ্নের ভিতর থেকে আবার প্রশ্ন বেরিয়ে আসতে পারে যে ইমার্জেন্সি অ্যালার্ম কি আপনার প্রতিষ্ঠানে আছে কি না। অনেক প্রতিষ্ঠানে নেই, এগুলো সাধারণত মহানগর বা শহরকেন্দ্রিক বড় বড় প্রতিষ্ঠানগুলোতে থাকে। ওইখানে আপনি যেটা বলবেন যে আমি সাধারণত এই ধরনের দুর্ঘটনা পরিস্থিতি তৈরি হলে আমাদের আমরা যেটাকে বলি আমরা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, ঘন্টা আমরা ঘন্টা পিটাই, অর্থাৎ একটি নির্দিষ্ট প্যাটার্নে যখন ঘন্টা পিটানো হয় তখন বুঝতে পারি যে আমরা কোনো অপ্রীতিকর বা জরুরি কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা আপনি আপনার মতো করে ম্যানেজ করবেন। তো এর ফলে রেজাল্ট কী হবে? বড় ধরনের কোনো হতাহত ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রিত হয় এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার হয়। আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। শিক্ষক সংকট, যেটা খুব কমন সমস্যা। গুরুত্বপূর্ণ বিষয়ে পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। আমাদের টাস্ক হচ্ছে সংকটকালে গুণগত পাঠদান সচল রাখা। আমি বিদ্যমান রুটিন পুনর্বিন্যাস করে ক্লাস সমন্বয় করি, কমিটির অনুমোদন নিয়ে দ্রুত খণ্ডকালীন বা অতিথি শিক্ষক নিয়োগের ব্যবস্থা করি এবং এনটিএসসিতে নিয়মিত ফলো আপ করি। শিক্ষার্থীদের পড়াশোনার কোনো গ্যাপ তৈরি হয় না এবং শিক্ষা কার্যক্রম নিয়মিত থাকে। এরপরে আসি আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ। বিশেষ করে যারা গ্রামাঞ্চলের দিকে থাকেন,
একজন মেধাবী ছাত্রীর বাল্যবিবাহ ঠিক হয় তার তথ্য পাওয়া যায়। শিক্ষার্থীর আমাদের টাস্ক হচ্ছে শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষা করা এবং আইনি দায়িত্ব পালন করা। অ্যাকশন: আমি অবিলম্বে অভিভাবককে ডেকে এর ক্ষতিকর দিক এবং আইনি ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি করি। প্রয়োজনে স্থানীয় প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের সহায়তা নিয়ে বিবাহ বন্ধন নিশ্চিত করি এবং শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ তৈরি করি। শিক্ষার্থীর শিক্ষা জীবন অটুট থাকে এবং সামাজিকভাবে একটি বলিষ্ঠ বার্তা পৌঁছায়। পরবর্তী কোশ্চেনটিতে আমরা চলে আসি। আচ্ছা, আমাদের টোটাল 12টি কোশ্চেন হয়ে গিয়েছে। এর বাইরে আমাদের প্রতিষ্ঠান প্রধান পদ, 5টি কঠিন পরিস্থিতির ভাইভা নোট, এটা আমরা আজকে একটু সময়টা বেশি হয়ে গেছে, আমরা পরের ক্লাসে আলোচনা করব। ভাইভা মনে রাখার টিপস। তো প্রিয় শিক্ষকরা, এই ফাঁকে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ ভালো লাগছে আপনাদের কাছ থেকে যদি গত ভিডিওটাতে যে উৎসাহ পেয়েছে, যদি এরকম আরও উৎসাহটা পাই, আমি মনে করব যে এটা আমার জন্য বিশাল বড় প্রাপ্তি। আর আরেকটা ঘোষণা আমি আপনাদেরকে বিনীতভাবে দিতে চাই, যেটা যে এই সম্পূর্ণ পিডিএফটা আমি তৈরি করার চেষ্টা করছি, অনেকটুকুই কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা আমাদের ফেসবুক পেজে, আমি লিঙ্ক দিয়ে দেব, ফেসবুক পেজে জয়েন্ট হয়ে থাকবেন, আমরা সেখানে এটাকে দিয়ে দেব। আর এটার জন্য কোনো আর্থিক বা টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না। ভাইবা মনে রাখার টিপস, আমরা শুরুতে যেটা নিয়ে কথা বলেছিলাম, আমরা এবং টিম, কমিটি শব্দগুলোকে ব্যবহার করবেন। উত্তরের শেষে ফলাফল অবশ্যই বলবেন, কারণ বোর্ড আপনার কাজের আউটকাম দেখতে চায়। উত্তরে আবেগ নয়, বরং সরকারি বিধিমালা এবং শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেবেন। একদম স্পষ্ট আমরা যেটা বলেছি সেটা। তো প্রস্তুতি ভালোভাবে নিতে থাকুন। বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনারা যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন, যেহেতু সময় কম। ওই বিষয়গুলো নিয়ে যেহেতু মানে ওগুলো আপনারা সহজেই পাবেন, সেহেতু ওগুলো নিয়ে আমি আপাতত আলোচনা করছি না। এরপরে যদি আপনারা প্রয়োজন মনে করেন, ইনশাল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। আর আমরা যেই ভাইভাগুলো দেখালাম, একটু এগুলোকে আপনারা শুনবেন, একটু দেখবেন এবং ক্ষেত্র বিশেষ প্র্যাকটিস করবেন। আমি আশা রাখি ইনশাল্লাহ আপনাদের ভাইভাতে উপকারে আসবে। তো আপনাদের যদি আরও ভাইবা সম্পর্কিত আরও বিষয়ে কোনো প্রশ্ন থাকে, বা যদি কোনো কিছু জানার থাকে, বা আমার প্রতি যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, নির্দ্বিধায় আমাদের কমেন্টে জানাবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।